নমস্কার। সঙ্গে রবীন্দ্রনাথে এর আগে আমি নানাজনের লেখা থেকে রবীন্দ্রনাথের গল্প শুনিয়েছি। আজ রবীন্দ্রনাথের নিজের লেখা থেকেই তার কথা শোনাব। এই লেখাটি একটি চিঠি এবং অত্যন্ত পরিচিত একটি চিঠি, ছিন্নপত্রাবলীর একদম প্রথম চিঠি। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ছিন্নপত্রাবলীর চিঠিগুলি তার ভাইজি ইন্দিরা দেবীকে লিখেছিলেন। এই চিঠিটি থেকে একদম অন্যরকম একজন রবীন্দ্রনাথের খোঁজ পাওয়া যায়, যে রবীন্দ্রনাথ 1887 সালে একজন বিবাহিত যুবক এবং একটি কন্যা সন্তানের জনক। তিনি দ্বিতীয়বারের জন্য যাচ্ছেন দার্জিলিং এবং সঙ্গে তার 5 জন মহিলা, তার বড়দিদি সৌদামিনী দেবী, তার নদিদি স্বর্ণকুমারী দেবী এবং তার 2 মেয়ে সরলা আর হিরণময়ী এবং রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী আর তাদের কন্যা 11 মাসের কন্যা বেলি। এই যে যাত্রা, এই যাত্রা একেবারেই কিন্তু আজকের মতো সহজ ছিল না। এখন আমরা রাত্রিবেলা শিয়ালদা চলে গেলাম আর দার্জিলিং মেলে উঠলাম, পরদিন ভোরবেলায় এনজেপি। কিন্তু তখন এমনটা ছিল না। আসলে তখন উত্তরবঙ্গকে জুড়ে থাকার মতো কোনো ব্রিজ ছিল না পদ্মার ওপরে। পদ্মার ওপরে ব্রিজ তৈরি হয় 1910 সালে, হার্ডিঞ্জ ব্রিজ, সেটা অনেক পরের কথা। আর এটা হচ্ছে 1887 সাল। সেই সময় সারাঘাট বলে একটি জায়গায় পদ্মা পার হতে হতো স্টিমারে, এবং পদ্মা পার হয়ে ওই পারে গিয়ে একটা ছোট ট্রেনে, মিটার গেজের একটা ছোট ট্রেনে উঠতে হতো। এই পুরো ব্যাপারটা যত সংক্ষেপে আমি বললাম, একেবারেই যে সেটা তেমন নয় সেটা নিশ্চয়ই বোঝা যায়, অনুমান করা যায়, কারণ সঙ্গে এতগুলি মহিলা আর একটিমাত্র পুরুষ মানুষ, আর বাক্স প্যাটরার তো অন্ত নেই। সেই অবস্থার একটা চমৎকার বর্ণনা রবীন্দ্রনাথ নিজেই করেছেন এই চিঠিতে। সেই চিঠিটি একটু পড়ি। এই তো দার্জিলিং এসে পড়লুম। পথে বেলি খুব ভালো রকম বিহেভ করেছে, বড় একটা কাঁদেনি। খুব চেঁচামেচি গোলমালও করেছে, উলুও দিয়েছে, হাতও ঘুরিয়েছে এবং পাখিকে ডেকেছে। যদিও পাখি কোথায় দেখতে পাওয়া গেল না। সারাঘাটে স্টিমারে উঠবার সময় মহা হাঙ্গাম। রাত্রি 10টা, জিনিসপত্র সহস্র, কুলি গোটা কতক, মেয়ে মানুষ 5টা এবং পুরুষ মানুষ একটি মাত্র। নদী পেরিয়ে একটি ছোট রেলগাড়িতে ওঠা গেল। তাতে 4টে করে শয্যা, আমরা 6টা মনীষী। মেয়েদের এবং অন্যান্য জিনিসপত্র লেডিস কম্পার্টমেন্টে তোলা গেল। কথাটা শুনতে যত সংক্ষেপ হলো, কাজে ঠিক তেমনটা হয়নি। ডাকাডাকি, হাঁকাহাঁকি, ছুটোছুটি নিতান্ত অল্প হয়নি। তবু নদিদি বলেন, আমি কিছুই করিনি। অর্থাৎ আমার মতো ডাগর পুরুষ মানুষের পক্ষে 5 জন মেয়ে নিয়ে এর চেয়ে ঢের বেশি ডাকাডাকি, হাঁকাহাঁকি এবং ছুটোছুটি করা উচিত ছিল। মাঝে মাঝে যেখানে সেখানে নেবে হিন্দুস্থানি বুলিতে প্ল্যাটফর্মময় দাপিয়ে বেড়ানো উচিত ছিল। অর্থাৎ একখান আস্ত মানুষ একেবারে আস্ত রকম খেপলে যে রকমটা হয়, সেই প্রকার মূর্তি ধারণ করলে ঠিক পুরুষ মানুষের উপযুক্ত হতো। আমার ঠান্ডা ভাব দেখে নদিদি নিতান্ত ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু এই 2 দিনে আমি এত বাক্স খুলেছি এবং বন্ধ করেছি এবং বেঞ্চির নিচে ঠেলে গুজেছি এবং উক্ত স্থান থেকে টেনে বের করেছি, এত বাক্স এবং পুটুলির পিছনে আমি ফিরেছি এবং এত বাক্স এবং পুটুলি আমার পিছনে অভিশাপের মতো ফিরেছে, এত হারিয়েছে এবং এত ফের পাওয়া গেছে এবং এত পাওয়া যায়নি এবং পাবার জন্যে এত চেষ্টা করা গেছে এবং যাচ্ছে, যে কোনো 26 বৎসর বয়সের ভদ্র সন্তানের অদৃষ্টে এমনটা ঘটেনি। আমার ঠিক বাক্স ফোবিয়া হয়েছে। বাক্স দেখলে আমার দাঁতে দাঁতে লাগে। যখন চারদিকে চেয়ে দেখি বাক্স, কেবলই বাক্স, ছোট বড় মাঝারি, হালকা এবং ভারী, কাঠের এবং টিনের এবং পশুচর্মের এবং কাপড়ের, নিচে একটা, উপরে একটা, পাশে একটা, পিছনে একটা, তখন আমার ডাকাডাকি, হাঁকাহাঁকি এবং ছুটোছুটি করবার স্বাভাবিক শক্তি একেবারে চলে যায়। এবং তখন আমার শূন্য দৃষ্টি, শুষ্ক মুখ এবং দীন ভাব দেখলে
নিতান্ত কাপুরুষের মতো বোধ হয়। অতএব আমার সম্বন্ধে নদিদির যা মত দাঁড়িয়েছে তা ঠিক। আমি বিবিধ বিচিত্র মূর্তি বাক্সর মধ্যে পড়ে কি একরকম হয়ে গিয়েছিলুম। সুরেনকে বলিস আমার এই অবস্থার একটা ছবি আঁকতে। যাক, তারপরে আমি আর একটা গাড়িতে গিয়ে শুলুম। সে গাড়িতে আর দুটি বাঙালি ছিলেন। তারা ঢাকা থেকে আসছেন। দেখেই কেমন ঢাকাই বলে মনে হয়। তাদের মধ্যে একজনের মাথা টাকে প্রায় পরিপূর্ণ এবং ভাষা অত্যন্ত বাঁকা। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার পিতা দার্জিলিংয়ে ছিল? লক্ষ্মী থাকলে এর যথোচিত উত্তর দিতে পারত। সে হয়তো বলতো, তিনি দার্জিলিং ছিল, কিন্তু তখন দার্জিলিং বড় ঠান্ডা ছিলেন বলে তিনি বাড়ি ফিরে গেছে। আমার উপস্থিত মতো এরকম বাংলা জোগালো না। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ক্রমাগত সরলার উচ্ছ্বাসোক্তি এক্সক্ল্যামেশনস। ওমা, কি চমৎকার, কি আশ্চর্য, কি সুন্দর! কেবলই আমাকে ঠেলে আর বলে, রবি মামা দেখো দেখো। কি করি? যা দেখায় তা দেখতেই হয়। কখনো বা গাছ, কখনো বা মেঘ, কখনো বা একটা দুর্জয় খাঁদা নাকওয়ালি পাহাড়ি মেয়ে, কখনো বা এমন কত কি যা দেখতে না দেখতেই গাড়ি চলে যাচ্ছে এবং সরলা দুঃখ করছে যে রবি মামা দেখতে পেলে না। কিন্তু তার জন্যে রবি মামা কিছুমাত্র দুঃখিত নয়। গাড়ি চলতে লাগলো, বেলি ঘুমোতে লাগলো। বন, পাহাড়, পর্বত, ঝর্ণা, মেঘ এবং বিস্তর খাঁদানাক এবং বাঁকা চোখ দেখা দিতে লাগলো। ক্রমে ঠান্ডা, তারপরে মেঘ, তারপরে নদিদির সর্দি, তারপরে বড়দিদির হাঁচি, তারপরে শাল, কম্বল, বালাপোষ, মোটা মোজা, পা কনকন, হাত ঠান্ডা, মুখ নীল, গলা ভার ভার, এবং ঠিক তারপরেই দার্জিলিং। আবার সেই বাক্স, সেই ব্যাগ, সেই বিছানা, সেই পুটুলি, মোটের ওপর মোট, মুটের ওপর মুটে। ব্রেক থেকে জিনিসপত্র দেখে নেওয়া, চিনে নেওয়া, মুটের মাথায় চাপানো, সাহেবকে রসিদ দেখানো, সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক, জিনিস খুঁজে না পাওয়া এবং সেই হারানো জিনিস পুনরুদ্ধারের জন্য বিবিধ বন্দোবস্ত করা। এতে আমার ঘণ্টা দুয়েক লেগেছিল। ততক্ষণে নদিদিরা ডুলিতে চড়ে বাড়িতে গিয়ে শালটি মুড়ি দিয়ে সোফায় শুয়ে বিশ্রাম করছিলেন এবং কল্পনা করছিলেন যে রবি ঠিক পুরুষ মানুষের মতো নয়। রবীন্দ্রনাথের নদিদি স্বর্ণকুমারী দেবীও সেই সময়ের একজন বিখ্যাত লেখিকা। তিনিও এই দার্জিলিং যাত্রা নিয়ে দার্জিলিংয়ের পত্র বলে একটি লেখা লিখেছিলেন সেই সময়ের ভারতী এবং বালক পত্রিকায়। পরে কখনো সেই চিঠি পড়ে শোনাবার ইচ্ছা রইল। আজ এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো জানাবেন।